বিমল মিত্রের লেখা কড়ি দিয়ে কিনলাম একটি এপিক ধর্মী গ্রন্থ। এপিক বা মহাকাব্য ব্যক্তিজীবন কিংবা গৃহজীবনে মুখ্য হয় না, সেইখানে ফুটে ওঠে তখনকার সমাজ, সময়ের গুরুত্ব এবং দেশকালের চিত্র। অঘোর ভট্টাচার্য বলেছিলেন, কড়ি দিয়ে সব কেনা যায়, আর তার প্রমাণ দিয়েছে মিস্টার ঘোষাল এবং ছিটে ফোটার দল। কিন্তু দীপঙ্করের আদর্শবাদ সেই নঙর্থক মতবাদে প্রতিহত হয়ে ফিরে এসেছে। তার জীবন প্রমাণ করেছে কড়ি দিয়ে অন্তত জীবনের আনন্দ কেনা যায় না। এ সেই দীপঙ্কর যাকে আমরা পরবর্তীকালে সেন সাহেব হিসেবে চিনতে পারি। কিন্তু ওই ছোট্ট গলির দীপঙ্কর কিভাবে সেন সাহেব হয়ে উঠল, সেটা জানতে গেলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। তাহলে আসুন শুনে নিই আজকের পর্বে কি আছে। শুরু করছি আজকের পর্বটি। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তা দীপঙ্করের প্রথম দিন অফিসে নিপেনবাবুর সঙ্গে অফিসে গিয়েই দেখা। নিপেনবাবু চাপরাশি দিয়ে ডেকে পাঠালেন। দীপঙ্কর ঘরে যেতেই নিপেনবাবু বললেন, কি হয়েছিল তোমাদের পাড়ায় কাল রাত্রিরে? শুনলাম নাকি পুলিশ টুলিশ এসেছিল সব। নিপেনবাবুর ঘরটা বেশ ভালো, ছোট পার্টিশন করা ঘর, এক মানুষ পর্যন্ত কাঠের পার্টিশন, পাশেই অনেকগুলো ট্রে, ফাইল ভর্তি ট্রেগুলো। বাতাসা আর মুড়ি খাচ্ছিলেন ঠোঙাই করে। সব শুনে বললেন, তাই বলো, তোমাদেরই বাড়িতে? তা সিআইডিকে কখনো ঘর ভাড়া দিতে আছে? তারপর আরেক গাল মুড়ি মুখে পড়ে বললেন, তা এখনো পুলিশ আছে নাকি? দীপঙ্কর বললে, আপিসে আসবার সময় পর্যন্ত দেখে এলাম আছে। খুব সাবধান বুঝলে, আজকাল স্বদেশিওয়ালাদের সঙ্গে মোটেও মেলামেশা নয়, বুঝলে? আমি তো স্বদেশিওয়ালাদের সঙ্গে মিশি নে, আবার পুলিশের সঙ্গেও মিশি নে, ওই দুটোই সমান জিনিস। তা হ্যাঁ, ভালো কথা। এই বলে নিপেনবাবু গলাটা নিচু করলেন। একটা কথা তোমার কাছে বলে দিই, শোনো, কাছে এসো। দীপঙ্কর আরও কাছে সরে এলো। নিপেনবাবু মুড়ি খাওয়া থামিয়ে বললেন, দেখো, তোমার মাকে একটা কথা বলতে ভুলে গেছি। ওই তোমার চাকরির জন্য যে 33টা টাকা খরচা করতে হয়েছে, সেটা যেন আবার কাউকে না বলে দেয় তোমার মা, বুঝলে? সে তুমি না হয় বেটা ছেলে, সে আনা ছোকরা, তুমি বলবে না তা জানি, কিন্তু তোমার মা তো মেয়ে মানুষ, হয়তো কথায় কথায়। সমস্ত শরীরটা দীপঙ্করের যেন গরম হয়ে উঠল। মনে হলো এক্ষুনি এক ঘুষি মেরে নিপেনবাবুর দাঁত কটা একেবারে ভেঙে উপড়ে দেয়। তা মনে থাকবে তো, যেন ভুলে যেও না বলতে। হঠাৎ বাইরের দিকে সুইং দরজাটা ফাঁক করে কে যেন একটা মুন্ডু বাড়ালে। নিপেনবাবু চমকে উঠলেন, বললেন, কিরে, কি এনেছিস? মুন্ডুটা বললে, চপ নেবেন নাকি? কিসের চপ? মুন্ডুটা বললে, পাঁঠার চপ। আর কি আছে? পাঁঠার চপ, কালি ঘুগনি দানা, পরোটা, আলুর দম, আর হাঁসের ডিমের কালিয়া। মুন্ডুটা এতক্ষণে ভেতরে এলো। আপিসেরই চাপরাশি, খাঁকি উর্দি পরা। মাইনে নেয় আপিস থেকে, কিন্তু আসলে এই টিফিনের ব্যবসা করে। দাম নগদ দিতে হয় না, মাইনের দিন মাস কাবাডি শোধ করলেই হয়ে যায়। লোকটা ঘরে ঢুকে পোড়লাটা মেঝের ওপর নামালো। ময়লা ন্যাকড়াই বাঁধা অ্যালুমিনিয়ামের ডেকচি, একটার ওপর আরেকটা সাজানো। নিপেনবাবু চেয়ারে বসে ঝুঁকে দেখতে লাগলেন। কালো আবলুস কাঠের মতন ডিমের ঝোল, তার নিচে আরেকটা ডেকচিতে কাবুলি মটরের ঘুগনি, আর তার নিচে আলুর দম, আর তার নিচে পাঁঠার চপ, আর তার নিচে থাক থাক করা পরোটা। নিপেনবাবু বললেন, তা চপ গরম আছে নাকি? কই দেখি, হাতে গরম? এই বলে ময়লা বাঁ হাতের আঙুলটা দিয়ে চপগুলো ছুঁয়ে দেখলেন। দীপঙ্করের মনে হলো নিপেনবাবুর জিভে জল আসছে এইবার।
আর 4 দিন আছে রিটায়ার করতে। 11টা ছেলে মেয়ের বাপ। দীপঙ্করেরই কেমন যেন লজ্জা করতে লাগল। নিপেনবাবু বোধহয় বুঝতে পারলেন, মুখ তুলে বললেন, তাহলে তুমি যাও ভাই। তা ওই কথাই রইল, সে মাকে বলে দিও ঠিক করে, হ্যাঁ? আর তারপর যেন সাফাই গাইবার সুরে বললেন, এই তো শেষ, আর 4 দিন, তখন তো আর এইসব কেউ খাওয়াবে না হে। দীপঙ্কর সবটা না শুনেই বাইরে চলে এলো। দীপঙ্কর দেখলে তাদের জার্নাল সেকশনেও ঠিক তাই। সদর গেটে গোর্খা দারোয়ান রয়েছে, তবুও কোথা থেকে দলে দলে ফেরিওয়ালারা আসতে আরম্ভ করেছে। একজন বাকি করে কিসব নিয়ে ঢুকল, চিৎকার করে হাঁকতে লাগলো, রসগোল্লা চাই, পান্তুয়া, সিঙ্গাড়া, নিমকি। নতুন মুখ দেখে লোকটা একেবারে দীপঙ্করের কাছে এসে হাঁকলে, গরম সিঙ্গাড়া আছে, নেবেন নাকি বাবু? তারপর বিরাট একটা কেটলি নিয়ে ঢুকে পড়ল একটা চাওয়ালা। গরম চা, গরম চা, এই বলে হাঁকতে লাগলো সারা আপিসময়। হঠাৎই জার্নাল ঘাঁটতে ঘাঁটতে দীপঙ্করের যেন খেয়াল হলো, একবার চারিদিকে চাইলে, কেউ নেই চেয়ারে। কেজি দাসবাবু একলাই কাজ করছেন আর বিড়ি খাচ্ছেন, আর সব চেয়ার ফাঁকা। কোথায় গেল সব? ছুটি হয়ে গেল নাকি? দীপঙ্করের কেমন যেন অবাক লাগলো। তারপর আবার জার্নাল ঘাঁটতে শুরু করে দিলে। 5টার মধ্যে 1 বছরের জমানো জার্নাল শর্ট করতে হবে। খানিক পরে সবাই ফিরে এলো আবার। গাঙ্গুলিবাবু বললেন, বড়বাবু, চা এসেছে, গিলাস দিন। 1 গিলাস চা এনেছেন গাঙ্গুলিবাবু। তাই 4 ভাগ করা হলো। 4 জনে গ্লাসে সমান মাপে ঢেলে দিলেন গাঙ্গুলিবাবু। গাঙ্গুলিবাবু বললেন, আপনার গিলাস? দীপঙ্কর বললে, গিলাস তো নেই আমার। সে কি, এখনো গিলাস পাননি? যান যান, স্টোর থেকে গিলাসটা নিয়ে আসুন। ওই বড়বাবুকে দিয়ে ইন্ডিয়ান স্লিপ করিয়ে নিয়ে যান। হাতে হাতে গিলাস নিয়ে আসুন, নইলে আবার লোপাট হয়ে যাবে। তাই এইসব সেই কোম্পানি যুগের ইতিহাস। রেলওয়ে হোমবোর্ড থাকে বিলেতে, সেইখানে ডিরেক্টরদের মিটিং বসে। এখানে রেলওয়ে বোর্ড আছে, নিয়ম করে রিপোর্ট যায় বোর্ডের আপিসে। রেলের লোকেদের সুখ সুবিধের জন্য একুনি এত কোটি টাকা খরচ হলো হালসনে। আসছে বাজেট ইয়ারে আরও এত কোটি টাকা খরচ করতে হবে। আসলে রেলওয়ে ম্যানদের সুখ সুবিধের কথাটা গৌণ। শুধু রেলওয়ে ম্যান কেন, ইন্ডিয়ার 31 কোটি 5 লক্ষ লোকের সুখ সুবিধের কথাটাও গৌণ। আসল কথা হলো মুনাফা। পৃথিবীর বাজারে ইংল্যান্ডের পাউন্ডের তখন বড় খাতির, ফ্রান্সের কাছে খাতির, আমেরিকার কাছে খাতির, জার্মানির কাছে খাতির, রাশিয়ার কাছেও তখন অনেক খাতির। তখন নর্থ আমেরিকা আর রাশিয়া হলো ইংরেজদের ক্ষেত্র। চিকাগোতে হলো খামার, আর কানাডায় হলো অরণ্য সম্পদ। অস্ট্রেলিয়াতে মাংস, সাউথ আমেরিকায় ষাঁড়। পেরু থেকে রূপা আসে লন্ডনে, আর ক্যালিফোর্নিয়া আসে অস্ট্রেলিয়া থেকে সোনা। চায়না থেকে আসে চা, মালয় জাভা থেকে আসে চিনি আর মশলা। ফ্রান্স হলো ইংল্যান্ডের আঙুরের ক্ষেত। মেডিটেরেনিয়ান হলো ফলের বাগান। আর তুলো তো তখন সব জায়গাতেই জন্মায়। আর বাকি রইল ইন্ডিয়া। ইন্ডিয়া হলো কামধেনু। অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের 2 কোটি লোকের জন্য কিছু খরচা করা বরং ভালো, কারণ তারা সাদা চামড়া, স্বজাতি। কিন্তু 31 কোটি 5 লক্ষ ইন্ডিয়ানদের জন্য কিছু করে কোনো লাভ নেই। তারা নেটিভ। তার নেটিভদের জন্য একখানা করে জানালাহীন কোয়ার্টার করলেই চলবে। ট্রেনে নেটিভদের জন্য পায়খানাও না করলে চলবে। আপিসের ক্লার্কদের জন্য ভাঙা একটা টেবিল আর ছাড়পোকাওয়ালা একটা চেয়ার হলেই যথেষ্ট। আর মাইনে, যারা ব্রিটিশ অফিসার অর্থাৎ ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট, তাদের গ্রেড যদি হয় 1200, তাহলে নেটিভ কেরানিদের মাইনে হওয়া উচিত 30, কিন্তু দেয়া হচ্ছে 90। যথেষ্ট, যথেষ্ট, সাফিসিয়েন্ট। তা একদিন রবিনসন সাহেব ডেকে পাঠিয়েছিলেন। চাপরাশি এসেই বললে, সেনবাবু, সাপ বোলায়া।
কেজি দাসবাবু আগের থেকেই অসন্তুষ্ট ছিলেন। বললেন, যান, এখন সাহেবকে কি বোঝাবেন বোঝান গিয়ে। দীপঙ্কর একটু ভয় পেয়ে গিয়েছিল। বললে, কেন, কি হয়েছে কেজি দাসবাবু? আপনি ড্রাফট পাঠিয়েছেন সোজা সাহেবের কাছে, তা আমাকে একবার দেখিয়ে পাঠাতে পারলেন না? এখন ঠেলা বুঝুন। কি লিখেছেন সাব ব্যাংক কে জানে? এই লেখাপড়া জানা লোক নিয়ে হলো এই মুশকিল। অশ্ব সাহেবের নিজের হাতের লেখা ড্রাফট রয়েছে ফাইলের তলায়, একবার চোখ তুলে দেখতেই আলস্য। দীপঙ্কর সোজা সাহেবের ঘরে গেল। সুইং ডোরটা খুলে ঢুকতেই একটা কান ঝোলা কুকুর জিভ বার করে বসে আছে। কামড়াবে নাকি? দীপঙ্কর একটু পিছিয়ে এলো। সাহেবের গলা শোনা গেল, কাম ইন, ভেতরে চলে এসো। দীপঙ্কর ডিপিটিপি পায়ে ভেতরে গিয়ে বিরাট ঘরজোড়া টেবিলটার সামনে ফাঁসির আসামির মতো দাঁড়িয়ে রইল। সাহেব চুরুট খাচ্ছিলেন। চুরুটটা মুখে দিয়ে বললেন, কিন্তু কি যে বললেন তার এক বর্ণও বোঝা গেল না। বোবার মতো দীপঙ্কর সামনে হাঁ করে শুধু দাঁড়িয়ে রইল। গা দিয়ে তখন দরদর করে ঘাম ঝরতে শুরু করেছে। হঠাৎই মনে হলো যেন পায়ের তলা থেকে তার মাটি সরে যাচ্ছে। এ আবার কোন ইংরেজি? কলেজে তো ইংরেজি লেকচার বুঝতে পেরেছে, ইংরেজি বই পড়লেও বুঝতে পারে, লিখতেও তো পারে। কলেজ ম্যাগাজিনে তো দীপঙ্কর এসেও লিখেছে। কিন্তু এ কি হলো? সাহেবের মোটা ঠোঁট, তার উপরে চুরুট ধরিয়েছে, একটা কথাও বোঝা যাচ্ছে না। শুধু গোটা কথা হাউ হাউ শব্দ বেরোচ্ছে ঠোঁটের ফাঁক দিয়ে। সাহেব আবার কথাটা বললে, কিন্তু আবার সেই হাউ হাউ শব্দ। সাহেব আবার বললে, আবার সেই হাউ হাউ শব্দ। শেষে হাত নেড়ে বললে, গো, যাও। দীপঙ্কর হাঁপ ছেড়ে যেন বাঁচলে, ঘাম দিয়ে যেন তার জ্বর ছাড়ল। সেকশনে আসতেই সাহেবের ঘর থেকে চাপরাশি কেজি দাসবাবুকে ডেকে নিয়ে গেলেন। কেজি দাসবাবু খুলে রাখা কোটটা গায়ে দিয়ে দৌড়লেন। দীপঙ্কর নিজের চেয়ারে বসেই তখনও ঘামছে। ছি ছি, এত বড় লজ্জা! ইংরেজি ভাষাটা বুঝতেই পারলে না সে। লোকে কি ভাববে? ইংরেজি বুঝতে না পারার লজ্জায় সেদিন দীপঙ্কর যেন মাথা হেঁট করে ফেলেছিল একেবারে। মিনিট 15 পরে হাসতে হাসতে কেজি দাসবাবু ফিরে এলেন। আবার কোটটা খুলে চেয়ারে রেখে দিলেন। কি হলো, আপনি সাহেবের কথা বুঝতেই পারলেন না? সে কি মশায়? গাঙ্গুলিবাবু বললেন, তা সেনবাবুকে ডেকেছিল কেন রবিনসন সাহেব? কেজি দাসবাবু বললেন, আপনাদের নিয়ে মশাই হয়েছে আমার যত জ্বালা। কিছু পড়বেন না, শিখবেন না, সাহেবের ইংরেজি কথাও বুঝতে পারবেন না, তাহলে চলবে কি করে? গাঙ্গুলিবাবু দীপঙ্করকে চুপি চুপি বললে, তা কি বললে সাহেব আপনাকে? দীপঙ্কর বললে, সাহেবের কথা আমি কিছুই বুঝতে পারলাম না। গাঙ্গুলিবাবু বললেন, ও রবিনসন সাহেবের কথাটা একটু জড়ানো, একটু অভ্যেস হলেই বুঝতে পারবেন। প্রথম প্রথম আমারও অসুবিধে হতো। আসলে সাহেব লোকটা ভালো। ওই কুকুরটা দেখলেন, ওই কুকুরই হলো সাহেবের ছেলে মেয়ে, যা বলুন সব। দীপঙ্কর বললে, সাহেব বোধহয় আমার ওপর খুব চটে গেছে। তা চটলে আর আপনি কি করবেন বলুন? দীপঙ্কর বললে, এখানেই তো সারা জীবন কাটাতে হবে, এরকম চটে থাকলে চাকরি করব কি করে? কেউ আমার ওপর মুখ ভার করে থাকলে আমার মোটেও ভালো লাগে না। এতদিন পর প্রথম দিনের ঘটনাটা যেন আজও স্পষ্ট মনে আছে। সেদিন দীপঙ্করের মনে হয়েছিল তার মাথার ওপর কে যেন সংসারের সমস্ত অগৌরবের বোঝা, সমস্ত লজ্জা উজাড় করে ঢেলে দিয়েছে। সামান্য ইংরেজি না বোঝার কলঙ্ক যেন তাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। যেন মাথা তুলে তাকাবার ক্ষমতাটুকু পর্যন্ত কে যেন হরণ করে নিয়েছে। আবার মনে হয়েছিল, কেন সে এলো এখানে? এখানে না এলে তো সে তো তার লজ্জা সম্ভ্রম বাঁচিয়ে চলতে পারত। ঈশ্বর গাঙ্গুলি লেনে সরু গলিটার গণ্ডির মধ্যে লক্ষ্মীদি, সতী, বিন্তিদি আর অঘোর দাদুর আওতার ভেতর
সে তার দারিদ্র্য ঢেকে রাখতে পারত। কেন ধরা পড়তে গেল এমন করে? কেন তাকে রবিনসন সাহেব ডেকে পাঠালো? পরের দিনই সব কিছু বোঝা গেল। কেজি দাসবাবু সাহেব ঘর থেকে এসে কোটটা খুলতে খুলতে বললেন, যান মশাই, এই সেকশনে আপনাকে আর রাখবে না। কেন? সেকশন শুধু লোক অবাক হয়ে চাইলে কেজি দাসবাবুর দিকে। কেজি দাসবাবুর হাতে একটা স্লিপটার দিকে চেয়ে এক মনে কি যেন পড়তে লাগলেন তিনি। বুকটা ভয়ে দুরু দুরু করতে লাগল। আবার এ কোন বিপত্তি! আসতে না আসতে এসব কি ঝঞ্ঝাট! এই সেকশনের সবাই এই সেকশনেই ঢুকেছে, এই সেকশনেই রয়েছে। কেজি দাসবাবু বললেন, যান, ওই দোতলায় ট্রানজিট সেকশনে আপনার ট্রান্সফার করে দিয়েছে সাহেব। গাঙ্গুলিবাবু জিজ্ঞেস করলেন, কেন? হঠাৎ এমন অর্ডার দিলে যে সাহেব? আর কেন, সেই কালকের ব্যাপার। কথা না বুঝতে পারলে সাহেব খেপে যাবে না? তা কোথায় ট্রানজিট সেকশন, কেমন মানুষ সেখানকার বড়বাবু, তখন কিছুই জানা নেই। এইখানে একদিনের মধ্যেই বেশ ভাব হয়ে গিয়েছিল। একদিন যে রেলের প্রত্যেকটি নারী নক্ষত্রের সঙ্গে পরিচয় হয়েছিল, এ তারই সূত্রপাত তখন। একটা সেকশন থেকে আর একটা সেকশন। যেই বাড়িটায় একদিন ঢোকবার প্রথম দিনে ব্রিটিশ না হয়েছিল, তার সঙ্গেই যে আবার একদিন এত ঘনিষ্ঠ পরিচয় হবে, তাই কি সে ভাবতে পেরেছিল? তখন জাপানের সঙ্গে ভারী ভাব ইংরেজদের। জাপান তখন আয়রন ওর কিনছে ইন্ডিয়া থেকে। জাপান ভালো খদ্দের, নগদ টাকা দেয়। হাজার হাজার ওয়াগন ভর্তি আয়রন ওর চালান যায় জাপানে, লোহার গুঁড়ো। ইন্ডিয়ান খনি থেকে লোহার গুঁড়ো ওয়াগনে ঢেলে সেই ওয়াগন চালান দিতে হবে কলকাতা আর ভাইজাগাপট্টমের পোর্টে। যেখানে যত ওয়াগন আছে সব জড়ো করেছে রেল কোম্পানি। কাজের আর কামাই নেই রেল অফিসে। দিন রাত জেগে কন্ট্রোলাররা ওয়াগন ডেলিভারি দিচ্ছে, আর হেড অফিসে তার হিসেব রাখতে হচ্ছে। ট্রানজিট সেকশনে স্টেটমেন্ট তৈরি হয় কত ওয়াগন লোহা রোজ জেটি ঘাটে ডেলিভারি দেয়া হলো। আসলে জাপান তখন সভ্য হয়েছে, জাতে উঠেছে। রাশিয়াকে যুদ্ধ করে হারিয়ে দিয়েছে, কোরিয়া দখল করে নিয়েছে, মাঞ্চুরিয়াও নিয়েছে। ইংরেজরা কিছুই বলছে না। তখন চড়ে চড়ে মাস্তুতো ভাই। চীনের লিগ অব নেশনের কাছে দরখাস্ত করেও কিছুই লাভ হয়নি। তুমি যত ইচ্ছে চীনেদের মারো, বোমা ফেলে মেলে ফেললো সবাইকে, আমি কিছুই বলবো না। আমার সাংহাইতে হাত না পড়লেই হলো। আর তাছাড়া জাপানকে লোহা বেচে অনেক মুনাফা। চারিদিকে যখন ডিপ্রেশন, তখন কাঁচা টাকা কে দেয়? এই সুযোগ ছাড়া চলবে না। তাই রেল অফিসগুলো রাত নেই দিন নেই লোহাই পাঠাচ্ছে কেবলই। জাপান ট্রাফিক নিয়ে তখন রেল কোম্পানির মস্ত মাথা ব্যথা। সকালবেলায় ঘুম থেকে উঠেই রবিনসন সাহেব কোয়ার্টার থেকে টেলিফোন করে অফিসে, জাপান ট্রাফিকের ফিগার আজ কত? আর তখন ভোরবেলা অফিসে যেতে হয় দীপঙ্করকে। ঘুম থেকে উঠেই অফিস, বেলা করে বাড়ি ফেরা। ট্রানজিট সেকশনের কেরানি আর তখন নয় দীপঙ্কর, সোজা একেবারে রবিনসন সাহেবের খাস কর্মচারী। সারাদিন সেকশনে সেকশনে ঘুরে ফিগার আদায় করতে হয়, আর সেই ফিগার আবার টোটাল করতে হয়। ডিস্ট্রিক্ট থেকে টেলিফোন ফিগার নিয়ে পোস্ট করতে হয়, আর তারপর সেই ফিগার জড়ো করে স্টেটমেন্ট তৈরি করতে হয়। স্টেটমেন্টের এক কপি যাবে রেলওয়ে বোর্ডে, আর এক কপি যাবে বিলেতের হোম বোর্ডে, আসল মালিকের কাছে। যারা দেশকে বোঝে না, যারা শুধুই বোঝে পাউন্ড, শিলিং, পেন্স। কাজ করতে করতে দীপঙ্করের মাথা থেকে পা পর্যন্ত একেবারে ক্লান্তিতে ভেঙে পড়ত। স্টেটমেন্ট দিতে একটু দেরি হলেই ওই দিক থেকে ঘোষাল সাহেব হুমকি দিত। কিন্তু আশ্চর্য, সেদিন রবিনসন সাহেব তো জানত না যে সেই লোহার গুঁড়োই আবার বোমা হয়ে একদিন ব্রিটিশ সাম্রাজ্যের মাথার উপরেই এসে পড়বে। সিঙ্গাপুর, মালয়, বর্মা থেকে শুরু করে একেবারে কলকাতার হাতিবাগানই নয়, খাস লন্ডনের উপরেই পড়ে ফেটে চৌচির হবে। আর শুধু রবিনসন সাহেবও নয়, ঘোষাল সাহেবও নয়, রেল কোম্পানিও নয়,
দিল্লির রেলওয়ে বোর্ডও নয়, এমনকি বিলেতের হোম বোর্ডও নয়। ইন্ডিয়ার ভাইসরয় ব্যারেন আউরিন সাহেবও জানত না, আর ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ম্যাকডোনাল্ড সাহেবও তা জানত না। অথচ সেই দিন সেই লোহার ওয়াগন পাঠাতে দীপঙ্করকে কত খাটুনি খাটতে হয়েছে। সারা আপিসে বহু লোক হিমশিম খেয়ে গেছে একেবারে। ট্রানজিট সেকশনের ভেতরে ঢোকবার মুখে একদিন দেখা হয়ে যেত গাঙ্গুলিবাবুর সঙ্গে। বলতেন, কেমন আছেন সেনবাবু? দীপঙ্কর বলতো, আর মাথা তুলবার সময় নেই গাঙ্গুলিবাবু। গাঙ্গুলিবাবু বলতেন, তা নাই বা পেলেন, এত তাড়াতাড়ি গ্রেড তো পেয়ে গেলেন। দীপঙ্কর বলতো, সে তো জাপান ট্রাফিকের জন্য, নইলে স্পেশাল ফোর্স তৈরি হতো কি করে আর। আসলে তা নয় মশাই, আপনার ড্রাফটটা রবিনসন সাহেবের খুব ভালো লেগেছিল, তাই তো এত লোক থাকতে আপনাকে নিয়েছে। দীপঙ্কর বললে, তাই নাকি? গাঙ্গুলিবাবু বললেন, হ্যাঁ, কেজি দাসবাবু বললেন যে, বললেন, ছোকরা সাহেবের ইংরেজি বুঝতে পারে না বটে, কিন্তু ছোকরার ইংরেজি ড্রাফট দেখে রবিনসন সাহেব তারিফ করেছে। ছোকরা একদিনেই সাহেবের নেক নজরে পড়ে গেছে। যাবার সময় গাঙ্গুলিবাবু বলে গেলেন, সবই ভাগ্য সেনবাবু, সবই ভাগ্য। নইলে দেখুন না, 12 বছর চাকরি করার পর 75 টাকাই হাতে পাই। কোঅপারেটিভ ব্যাংকে লোন নিয়েছিলাম বউয়ের অসুখের সময়, তাই আর 4 বছর ধরে কাটছে। দীপঙ্কর বললে, আপনি একদিন বলেছিলেন আপনার সব হিস্ট্রি বলবেন। গাঙ্গুলিবাবু বললেন, আজ নয়, আরেকদিন বলবো, তবে বড় হয়ে গেলে আবার আমাদের মনে রাখবেন ভাই, এই বলে রাখছি, তখন যেন আবার ঘোষাল সাহেবের মতো হয়ে যাবেন না। কথাটা শুনে দীপঙ্করের সেই দিন হাসি পেয়েছিল। ঈশ্বর গাঙ্গুলি লেনের পরের গলগ্রহ নগদ 33 টাকা ঘুষ দিয়ে চাকরি হওয়া জীবন, সে হবে বড়, সে ভুলে যাবে। যেন দীপঙ্কর গরিব হওয়ার দুঃখই বোঝে না, যেন দীপঙ্কর অর্থাভাব কাকে বলে জানে না, যেন তার মা পরের বাড়িতে রান্না করে মুড়ি ভেজে কাঁথা সেলাই করে তাকে মানুষ করেনি। তার চাকরি হওয়া যে কী জিনিস, তা গাঙ্গুলিবাবু কেজি দাসবাবু কেমন করে বুঝবে? সন্ধ্যার অনেক পরে ড্রয়ারের ভেতরে কলম, পেন্সিল, অ্যালুমিনিয়ামের গেলাস সব কিছু পুড়ে চাবি দিয়ে তখন বেরিয়ে আসতে হয় ফাঁকা আকাশের তলায়। এতক্ষণ যেন পৃথিবী ভুলে গিয়েছিল দীপঙ্কর। রেলের আপিসের মধ্যে এতক্ষণ যেন তার নিজের সত্তা বলতে কিছু ছিল না। পৃথিবীটা যে এত বড়, পৃথিবীতে যে এত গোলমাল, তাও যেন ভুলে গিয়েছিল। শুধু মনে ছিল হোম বোর্ড, শুধু মনে ছিল রেলওয়ে বোর্ড, আর শুধু মনে ছিল রবিনসন সাহেব আর ঘোষাল সাহেব, আর তার চেয়েও বেশি করে মনে ছিল জাপান ট্রাফিক। খবরের কাগজে সকালবেলা দেখা যায় বড় বড় হরফে লেখা আছে, জাপানের মাঞ্চুরিয়া আক্রমণ, সাংহাইতে আর চাপেইতে অমানুষিক বোমাবর্ষণ, হাজার হাজার নিরীহ অধিবাসীর ওপর জাপানের নৃশংস অত্যাচার। আর আপিসে সেই রবিনসন সাহেবের প্রথম প্রশ্ন, হাউ ইজ দ্য জাপান ট্রাফিক টুডে? রাস্তায় বেরিয়ে সন্ধেবেলায় কিন্তু সেই খবর কিছুক্ষণের জন্য ভুলে যেত দীপঙ্কর। তখন মনে পড়ে যেত লক্ষ্মীদির কথা, তখন মনে পড়ত সতীর কথা। লক্ষ্মীদির কি করে চলবে? দাতারবাবুর যদি সত্যিই জেল হয়ে যায়, আর সতী, সমস্ত কালীঘাট শুদ্ধ লোক যখন বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল, তখন সত্যিই যদি সতীর গায়ে হাত তুলত তারা। দীপঙ্কর নিজের সমস্ত শরীরটা নিজের হাত দিয়ে অনুভব করলে তার এই শরীরের সঙ্গে সতীর শরীরটাও একাকার হয়ে গিয়েছিল তখন। সতী তার বুকের মধ্যে মুখ লুকিয়ে নিশ্চিন্তে নির্ভর করেছিল। বাইরের সমস্ত ঝড়ঝাপটা থেকে যেন একমাত্র দীপঙ্করই তাকে বাঁচাতে পারে। আর দীপঙ্করের মনে হচ্ছিল যেন আরও হোক অত্যাচার, আরও লুটপাট হোক, তবু সতীকে তো সে বুকের মধ্যে পেয়েছে।
আর তারপর কখন পুলিশ এলো, কখন সবাই পালিয়ে গেল, সবই যেন স্বপ্নের মতো ঘটে গেল। দীপঙ্কর রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। কোন দিকে যাবে? লক্ষ্মীদের বাড়ি নাকি ঈশ্বর গাঙ্গুলি লেন? কালকের ঘটনার পর সতী যদি বর্মায় চলে যায়, আর তাছাড়া লক্ষ্মীদের তো অনেক লোক আছে, তারা এসে লক্ষ্মীদের সঙ্গে বসে বসে গল্প করে। সে ভাষাও বোঝে না দীপঙ্কর। ওখানে এখন না গেলে কোনো ক্ষতি নেই, সতীর সঙ্গেই আগে দেখা করা দরকার। সতীর বাড়ির জিনিসপত্র ভেঙে তছনছ করে দিয়েছে। কাকাবাবু থাকলে কি এসব হতে পারত? সকালে আপিসে আসবার সময় কয়েকজন তার দিকে আঙুল দিয়ে দেখিয়েছে। আশ্চর্য, যেন সেই অপরাধী, যেন সিআইডিকে সেই বাড়ি ভাড়া দিয়েছে, সেটাই তার অপরাধ। অথচ তখন সবাই চাঁদা নিয়েছে মোটা মোটা টাকা কাকাবাবুর কাছ থেকে। শ্মশান কালী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো, কালীঘাট বাজারের রক্ষে কালী পুজো, কোন জায়গায় চাঁদা দেয়নি কাকাবাবু? হালদারপাড়ার লেন থেকে ফুটবল ক্লাবের চাঁদা চাইতে এসেছে কাকাবাবুর কাছ থেকে, অথচ এক মুহূর্তে সব ধূলিসাৎ হয়ে গেল। সেই কিরণই আজ কাকাবাবু সম্পর্কে বলেছে ভালো লোক নয়। সমস্ত কালীঘাটের লোকের কাছেই এখন কাকাবাবুরা রাতারাতি খারাপ লোক হয়ে গেল। আশ্চর্য, সংসারে বোধহয় এমনিই হয়, এটাই বোধহয় নিয়ম। দলে দলে লোক চলেছে ফুটপাত দিয়ে। এই সেদিন কিড স্ট্রিটের ধার দিয়ে চলতে চলতে বোমা ফাটিয়েছিল কিরণের দল। তাড়াতাড়ি রাস্তাটা পার হয়ে এলো দীপঙ্কর। আজকাল কাউকেই বিশ্বাস নেই। সমস্ত কলকাতা শহরটা সিআইডিতে ভরে গেছে। বাড়ির গয়লা ধোপা তারাও এখন ইনফরমার হয়ে গেছে। দুধ দেবার নাম করে বাড়িতে বাড়িতে খবর নিয়ে বেড়ায়। ট্রামের ভেতরেও মন খুলে কথা বলা বিপদ। আশেপাশে সমস্ত লোকগুলোর দিকে চেয়ে দেখলে দীপঙ্কর, এদের মধ্যেই হয়তো কত লোক সিআইডি, কত লোক ইনফরমার। সত্যি, ইংরেজ রাজত্ব না গেলে আর উপায় নেই। গান্ধী যখন ভাইসরয় হয়ে বসবে, অন্তত একটা সুবিধে হবে, মন খুলে কথা বলা যাবে। এমন করে ঘরে ঘরে সিআইডি আর থাকবে না তখন। এত যে জিনিসপত্রের দাম বাড়ছে, এর কারণ কি? কালীঘাট বাজার থেকে এই সেদিনও চাল কিনে এনেছে। ভালো বাকতুলসি চাল 6 টাকা মণ, আর এমনি সাধারণ চাল 4-5 টাকা। তা চালের দামও কমবে বই কি, তখন তো আর সব টাকা বিলেতে চলে যাবে না, দেশের টাকা দেশেই থাকবে। দুনি কাকারা তো বলে কংগ্রেস গভর্নমেন্ট হলে নাকি 3 টাকা মণ চাল হয়ে যাবে, তখন প্রাইম মিনিস্টারের মাইনে হবে 500 টাকা, আর 500-র বেশি কারোর মাইনে হবে না। কিন্তু ইংরেজরা কি অত সহজে যাবে? চিয়াং কাইশেক যেমন চায়নাকে স্বাধীন করে দিয়েছে, এরকম একটা লোক ইন্ডিয়ায় থাকলে কবে স্বরাজ এসে যেত দেশে। চীনেম্যানরা সত্যিই ভাগ্যবান। কালীঘাট ট্রাম ডিপোয় নেমে অলিগলি দিয়ে রাস্তা। শুনুন দীপঙ্কর বাবু, শুনুন। দীপঙ্কর সামনে এগিয়ে গেল। লোকটা বললে, কালকে কি হয়েছিল মশাই আপনাদের বাড়িতে? সেই একই প্রশ্ন, সেই একই উত্তর। সকাল থেকে একই উত্তর দিতে হয়েছে সকলকে। দীপঙ্কর বললে, আমরা তো জানতাম না, জানলে কি আর কেউ ভাড়ি ভাড়া দেয় সিআইডিকে? রাস্তায় আস্তে আস্তে ঘটনাটা আবার মনে পড়ল। সত্যি কি তেল মাখে মাথার চুলে? দীপঙ্করের বুকের ভেতর লুকিয়ে রেখেছিল মাথাটা। অদ্ভুত একটা গন্ধ বেরোচ্ছিল চুল থেকে। গন্ধটা ভারী মিষ্টি, গন্ধটা যেন মন জুড়িয়ে দেয়। সেই দিনকার পাউডারের গন্ধটার চেয়েও মিষ্টি গন্ধ। সত্যির কাছে তেলের নামটা জেনে নিতে হবে। খানিকটা হাতেও লেগেছিল। মাথাটা এই হাত দিয়ে দীপঙ্কর চেপে ধরেছিল। দীপঙ্কর হাতের আঙুলটা নাকের কাছে এনে ধরলে।
যেন কালকের গন্ধটা এখনও একটু একটু আঙুলে লেগে রয়েছে। কি চমৎকার গন্ধ! বাড়ির কাছে আসতেই দীপঙ্কর অবাক হয়ে গেল। বাড়ির সামনে যেন এইমাত্র একটা ট্যাক্সি এসে থামল, ঠিক 19-এর 1-এর বির সামনে। অনেক দূর থেকে বোঝা গেল ঠিক তাদেরই বাড়ির সামনে। তখনও পুলিশ দাঁড়িয়ে রয়েছে। একজন সার্জেন্ট টুলের ওপর বসে আছে, আর কয়েকজন লাল পাগড়ি পরা পুলিশ। কালকে ঘটনাটা ঘটে গেছে, আর এখনও পর্যন্ত পুলিশ। দীপঙ্কর দেখলে ট্যাক্সিটা আসতেই ভেতর থেকে রঘু দৌড়ে এসেছে। ট্যাক্সি থেকে নামলো একজন ভদ্রলোক, চমৎকার চেহারার ভদ্রলোক। সামান্য একটু ছুঁচলো দাড়ি, কোকড়ানো মাথার চুল। ট্যাক্সি থেকে বিছানা, বাক্স, মালপত্র সব নামল। কাকিমাও বাইরে এসেছে, সতীও এসেছে। কাকাবাবু হেসে হেসে কথা বলতে বলতে ভদ্রলোকের সঙ্গে বাড়ির ভেতর ঢুকে গেলেন। ট্যাক্সিতে আরও 2 জন লোক ছিল। তারাই জিনিসপত্র সমস্ত নামাতে লাগল। অনেক মাল, নামাতেও সময় লাগবার কথা। কিন্তু কে এলো? বর্মা থেকে হয় যদি, তাহলে বাবা নাকি? অনেকটা তো সতীর মতোই চেহারা, বেশ লম্বা, ফর্সা, কোঁকড়ানো চুল। দীপঙ্কর বাড়ির মধ্যে ঢুকছিল, কিন্তু একটু সংকোচ হলো। সমস্ত বাড়িটাই পুলিশে পাহারা দিচ্ছে। কাল রাত থেকেই বসে আছে সবাই। সার্জেন্টের কোমরে পিস্তল ঝুলছে, পুলিশের হাতেও লম্বা লম্বা লাঠি। একটু সরে এসে দাঁড়ালো, দূর থেকেই দেখতে লাগলো। হোলডোলটা নামলো, টাং সুটকেস নামলো, হ্যাট, ছাতা, ছড়ি, অ্যাটাচি কেস, ব্যাগ, নানা রকম জিনিস বোঝাই হয়ে গেল। রঘু? রঘু পেছন ফিরে চাইলে দীপঙ্করের দিকে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কে এলো তোমাদের বাড়িতে রঘু? রঘু বললে, বড়বাবু, বর্মা মুলুক থেকে এসেছে। লক্ষ্মীদের বাবা? সতীর বাবা? ভুবনেশ্বর মিত্র? কথাটা বলে রঘু জিনিসপত্র নিয়ে ভেতরে চলে গেল। দুজনে যারা এসেছিল ভুবনেশ্বর বাবুর সঙ্গে, তারাও ভেতরে ঢুকে গেল। ঢুকেই দরজাটা বন্ধ করে দিলে। বাইরে একটা বেঞ্চেতে পুলিশেরা লাঠি নিয়ে বসে আছে। সার্জেন্টরা বসে আছে পিস্তল নিয়ে। এই রাস্তা দিয়ে লোক চলাচল বন্ধ হয়ে গেলেও ওদিকের নতুন সদানন্দ রোড দিয়ে ঘুরে যাচ্ছে সবাই। বাড়িতে ঢোকবার মুখেও ভালো করে দেখে নিলে দীপঙ্কর। সারা রাতই আজ ওরা পাহারা দেবে হয়তো। ভাড়াটাদের বাড়িটার জানালার কাজগুলো ভেঙে গেছে। একদিনই যেন হতশ্রী হয়ে গেছে বাড়িটার চেহারা। এই বাড়িতেই ছোটবেলা থেকে তার অধিকার ছিল অবিরত। এই বাড়ির সঙ্গেই তার ছোটবেলার জীবনটা জড়িয়ে গিয়েছিল। সেই কবে একদিন লক্ষ্মী দিয়ে এসেছিল। অঘোরদাদু তখন শক্ত সমর্থ মানুষ। তখন চিৎকার করে করে গালাগালি দিত। তখন থেকেই সুখে দুঃখে ছোট থেকে বড় হওয়ার বিবর্তনে দীপঙ্করের জীবনেও এই বাড়িটা যেন নির্দিষ্ট একটা স্থান দখল করে নিয়েছিল। আরও নানা রকম সম্পর্কের সঙ্গে এরও একটা নিজস্ব দান ছিল যেন। সেই ফটিক, সেই রাখাল, সেই কিরণ, নির্মল পালিত, সেই লক্ষণ সরকারদের সঙ্গে এই বাড়িও ছোটবেলা থেকে তাকে এই বর্তমান অবস্থায় এনে প্রতিষ্ঠিত করেছে। এই বাড়িটা যেন তার অস্তিত্ব থেকে পৃথক নয়, বিচ্ছিন্ন নয়। এই বাড়িটাও যেন তারই একটা নিজস্ব সৃষ্টি। ইচ্ছে দিয়ে, কল্পনা দিয়ে, আকাঙ্ক্ষা, আনন্দ দিয়ে যেন একদিন তিলে তিলে সৃষ্টি করেছিল দীপঙ্করকে। এই লক্ষ্মীটি যেন শুধু ভুবনেশ্বর বাবুর মেয়ে নয়, দীপঙ্করেরও একটা অপরিপূর্ণ বাসনা যেন। আর সতী শুধু লক্ষ্মীদেরই বোন নয়, সতী যেন দীপঙ্করেরও অপরিহার্য একটা আনন্দের বহিঃপ্রকাশ। আর শুধুই কি লক্ষ্মীদি, শুধুই কি সতী? এই কালীঘাট, কালীঘাটের মন্দির, ওই সোনার কার্তিকের ঘাট, ওই হাজি কাশিমের বাগান, টিপু সুলতানের বাড়ি, এই নতুন রাসবিহারী এভিনিউ, বাজার, এই হরিশ মুখার্জি রোড,
শেতলাতলা, কাকাবাবু, কাকিমা, ওই আমড়া গাছের নিঃসঙ্গ কাকটা পর্যন্ত যেন এর ব্যতিক্রম নয়। দীপঙ্করের অদম্য ইচ্ছেই যেন তার চারিদিকে এতভাবে এত রূপে প্রকাশ হয়েছে। সবই যেন দীপঙ্করের জীবনের পক্ষে অপরিহার্য, সবাই যেন দীপঙ্করের অস্তিত্বের পক্ষে অনিবার্য। এইখানকার সবটাই যেন তার ইচ্ছের, তার প্রয়োজনের তালুক। নিজের সৃষ্টি করা সেই তালুকদারির যেন দীপঙ্করই একমাত্র মালিক। এই তালুকদারিতে যেন কারোর হস্তক্ষেপ সে সহ্য করবে না। তাই বোধহয় সবাই যখন সতীদের বাড়িতে কাল হুড়মুড় করে ঢুকে পড়েছিল, তখন সতীকে সে অমন করে জড়িয়ে ধরেছিল, অমন করে সতীকে রক্ষা করেছিল সকলের অসুচি ছোঁয়াচ থেকে। হ্যাঁ রে, আপিসে কিছু খেয়েছিলি তো? দীপঙ্কর আবার বাড়িটার দিকে চেয়ে দেখলে সারা বাড়ির সব জানালা দরজাগুলো বন্ধ। কালকের ঘটনার পর থেকেই বন্ধ, যেন কালীঘাটের সমস্ত অপবিত্রতাকে রাখবার জন্যই কাকাবাবুরা বাড়ির সব জানালা দরজা বন্ধ করে দিয়েছে। দীপঙ্কর মুখ তুললে, বললে, মা, দেখলাম লক্ষ্মীদের বাবা এলো হঠাৎ, সেই বর্মা থেকে এলো। হঠাৎ কেন এলো বলো তো? তোমার কি মনে হয়? মা বললে, তা মেয়েদের জন্য ভাবনা হবে না বাপের? কিন্তু এতদিন তো শরীর খারাপ ছিল শুনেছি, সতীরই তো যাওয়ার কথা ছিল, হঠাৎই সব উল্টে গেল কেন? মা বললে, ওদের আর আসতে কি, ওদের তো আর পয়সার অভাব নেই, এলেই হলো। তা আমি যা বলছি সেই কথার উত্তর দিচ্ছিস না কেন? কি খেয়েছিলি আপিসে শুনি? হঠাৎই রঘু এসে হাজির হলো বাড়ির ভেতর। মা বললে, কি রঘু, তোমার বাবু এলো বুঝি বর্মা থেকে? হ্যাঁ মাসিমা, বাড়ির সব জিনিসপত্র তো ভেঙে চুড়ে গেছে, তেল, নুন, মশলা, চাল, ডাল সব কিনে আনতে হলো আবার। দীপঙ্কর বললে, তোমাদের বাড়িতে ঢুকতে বেরোতে দিচ্ছে? রঘু বললে, কাউকেই যেতে দিচ্ছে না, সকালবেলা থেকেই গয়লা ভেতরে আসতে পারেনি। কাকাবাবুও কাউকে ঢুকতে দিতে বারণ করে দিয়েছে পুলিশকে। এখন কদিন ধরেই পুলিশ পাহারা থাকবে। কালকে শেষ রাত্রেও নাকি সবাই ঘুমিয়ে পড়বার পর আবার ইট পড়েছিল উঠোনে। মা বললে, হ্যাঁ, আমিও শুনেছি, খুব দুমদাম করে শব্দ হলো 2 বার। দীপঙ্কর জিজ্ঞেস করলে, তা পুলিশেরা তো ছিল, কিছু করলে না? রঘু বললে, বাবু তো ছাতের ওপর থেকে পিস্তলগুলি ছুটতে আবার সব চুপ হয়ে গেল। সত্যি দীপঙ্কর তো কিছুই টের পায়নি, কখন ইট পড়ল, কখন পিস্তলের শব্দ হলো, কিছুই জানতে পারেনি। তখন বোধহয় অসাড় হয়ে ঘুমোচ্ছিল। সারাদিন আপিসের পরিশ্রম, তারপর বউবাজারে লক্ষ্মীদের কাছে যাওয়া, তারপর কিরণের সঙ্গে ম্যাডেক স্কোয়ারে হেঁটে হেঁটে যাওয়া, আর তারপর রাত্রেবেলা ওই কাণ্ড। অন্তত 500 লোকের ভিড়, যে যা কিছু পেরেছে ভেঙে ফেলেছে, একটা বাসনও আস্ত নেই, সব থানির দিয়ে গুঁড়িয়ে দিয়েছে, আয়নাগুলো পর্যন্ত ভেঙে লাঠি দিয়ে ফাটিয়ে দিয়েছে। সতীর গয়না ছিল আলমারির মধ্যে, সেই সব একটাও নেই। শাড়ি, সেমিজ, ব্লাউজ সব ছিঁড়ে খুঁড়ে পর্দাফাই করেছে। শেষকালে আর কিছু না পেয়ে ভাত, ডাল, তরকারি, রান্নাঘরে যা কিছু ছিল সব উল্টে ফেলেছে। রান্নাঘরে সব থই থই করছে, একবার গেলেই দেখতে পেতেন আপনারা। রঘু বললে, কাকিমা তো ঘরের ভেতরেই লুকিয়েছিলেন, তাই বেঁচে গেছেন, আর ছোট দিদিমণিকে তো মেরেই ফেলতো নেহাতি। দীপঙ্করের সব মনে আছে। হুড়মুড় করে যখন সবাই ঢুকে পড়েছিল, তখন সতী একটু গরম গরম কথা বলেছিল। সতী বলেছিল, কে আপনারা, বেরিয়ে যান বাড়ি থেকে। ভদ্রলোকের বাড়ির মধ্যে ঢুকে পড়লেন যে না বলে কয়ে। কে আপনারা, কোথা থেকে আসছেন? সতীর সেই চেহারা দেখে ভয় পাবার লোক নয় তারা। সতী বর্মার মানুষ, বর্মীদের মতো নিরীহ মানুষ নয় কালীঘাটের লোকেরা। সবাই কালীঘাটের লোক,
দীপঙ্করের একটু একটু মুখ চেনা, কিন্তু সেই অন্ধকারের মধ্যে সকলকে তো আর দেখাই যায়নি ভালো করে। কালীঘাট ব্যায়াম সমিতির লোকও থাকতে পারে, পুলিশ তাদেরও কয়েকজনকে অ্যারেস্ট করেছে। কালীঘাটময় যেন অ্যারেস্ট করার হেড়িক পড়ে গিয়েছিল। হয়তো সতীর কথায় তারা একটু চটেও গিয়েছিল, কেউ একজন লাঠিও উঁচিয়েছিল সতীর দিকে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, তোমার বড়বাবু সব শুনে কি বললেন রঘু? রঘু বললে, দোতলায় সবাই মিলে কথা হচ্ছে এখন। বড়বাবু জাহাজ থেকে এসে পৌঁছেছে বিকেলবেলা। তা আগের থেকে খবর ছিল নাকি যে বড়বাবু আসছেন? কি জানি বাবু, আমি তো কিছুই জানতাম না। মা জিজ্ঞেস করলেন, তা তোমার বড়বাবু কদিন থাকবেন কলকাতায়? রঘু বললে, তাও জানি না মাসিমা, বড়বাবু তো চিল্লাচ্ছেন খুব ওপরে, আমি রান্নাঘর থেকেই শুনতে পেলাম। হঠাৎই যেন কি মনে পড়ে গেল রঘুর। বললে, আমাকে দুটো থালা দিতে পারেন মাসিমা? থালা কম পড়েছে বাড়িতে। থালা? মা বললে, থালা তো তোমাকে দিচ্ছি, কিন্তু তুমি তো জানো আমি এই বাড়ির কেউ নই। অঘোর দাদুই এই বাড়ির মালিক। কাজ হয়ে গেলেই আবার থালা দুটো দিয়ে যেও বাবা। রঘু বললে, কালই নতুন থালা বাসন কিনে আনবেন বাবু। আজ কি দিয়ে খেতে দিই তাই চাইতে এলাম আপনার কাছে। মা দুখানা থালা বার করে দিলে। দীপঙ্কর বললে, রঘু, তোমাদের বাড়ি আমাকে যেতে দেবে না পুলিশ? রঘু বললে, পুলিশ তো হুকুম দিয়ে দিয়েছে কাউকেই ঢুকতে দেবে না। সকালবেলা গয়লাকে পর্যন্ত ঢুকতে দেয়নি। মা বললে, দরকার কি তোর এখন ওই বাড়িতে যাবার? এইসব হাঙ্গামার মধ্যে নাই বা গেলি? রঘু নিজের বাড়ির দিকে গেল। বলে, সদর দরজাটা বন্ধ করে দেন মাসিমা। দীপঙ্কর উঠে গিয়ে বন্ধ করে দিয়ে এলো। সমস্ত উঠোনটা যেন থমথম করছে। আগে দোতলা জানালা থেকে আলো এসে পড়তো উঠোনের ওপর। পেছনের আমড়া গাছের দিকে খিড়কির দরজাটাও আজ বন্ধ করে দিয়েছে ওরা। কাল পুলিশ আসবার পর ওই দরজাটা দিয়েও অনেকে পালিয়ে গিয়েছিল, আর অঘোরদা তো সেই শব্দ পেয়েই চিৎকার করে উঠেছিল। তার মনে হয়েছিল যেন ডাকাতি করতে এসেছে কারা। বলেছিল, মুখ পোড়ারা বাড়ি ভেঙে ফেললে আমার, মুখ পোড়ারা আমার সর্বনাশ করলে। ও মেয়ে, কোথায় গেলি মেয়ে তুই? মুখ পোড়া শোনেও না। তখন সেই হট্টগোল। হট্টগোলের মধ্যেও কিন্তু মা সম্বিত হারায়নি। তাড়াতাড়ি দৌড়ে গেছে অঘোর দাদুর ঘরে। মাকে দেখেই অঘোর দাদু চিৎকার করে উঠেছে, মুখ পোড়া ডাকাত পড়েছে বাড়িতে, শুনতে পাসনি? ডাকাত না বাবা, ওরা স্বদেশী। তা হারামজাদা স্বদেশী আমার বাড়িতে কেন রে? আমি কি করেছি মুখ পোড়াদের? আমি কি মুখ পোড়াদের মুখ পুড়িয়ে দিয়েছি? মা বললে, না বাবা, আমাদের বাড়িতে নয়, ওই ভাড়াটেদের বাড়িতে। অঘোর দাদু বললে, তা মুখ পোড়া ভাড়াটেদের বাড়ি হলেই বা, বাড়িটা তো আমার। বলি, বাড়িটাও কি মুখ পোড়া ভাড়াটাদের? মা বললে, আপনি চুপ করুন বাবা, আমি দেখে আসছি কি হয়েছে। অঘোর দাদু বললে, মুখ পোড়া মেয়ের বুদ্ধি দেখো। বলি, তুই যাবি কেন শুনি? ভাড়াটেরা মরবে তাতে তোর কিরে মুখ পোড়া? আর সেই মুখ পোড়াটা কোথায় গেল? সেই মুখ পোড়াটা? তার জন্য আপনি ভাববেন না বাবা। অঘোর দাদু যেন আরও খেপে উঠল। বললে, সে ভাববো কেন? তা তুই ভাববি কেবল নাকি? মুখ পোড়াটা আপিসে গেল নাকি এখনো এলো না? তা আমি ভাববো না তো কে ভাববে রে মুখ পোড়া? কে ভাববে? মা সান্ত্বনা দিয়ে বললে, আপনি বুড়ো মানুষ, চোখে দেখতে পান না, আপনি বরং ঘুমোতে চেষ্টা করুন। অঘোর দাদু যেন অন্ধকারের মধ্যেই থিতিয়ে এলো। বললে, আমি ঘুমোবো? মুখ পোড়া আমাকে ঘুমোতে বলছিস? এবার তো ঘুমিয়েই পড়বো মুখ পোড়া। এইবার তো একেবারে কেওড়া তলায় গিয়ে ঘুমোবো। অন্ধকারে কিছুই দেখা গেল না।
চারিদিকে তুমুল হট্টগোল। আর তখন বন্দে মাতরম শব্দে কান পাতা দেয়। সমস্ত কালীঘাটটাই যেন প্রতিধ্বনিত হয়ে উঠছে সেই শব্দে। সেই শব্দের তরঙ্গ ভাসতে ভাসতে অনেক দূর চলে গেল। কয়েকজন লাঠি দিয়ে কী সব ভাঙছে। সত্যিই দীপঙ্কর এলো না অফিস থেকে এখনো। মা বড়ই অস্থির হয়ে পড়েছিল তখন। কিন্তু এর চেয়েও ভীষণ অবস্থার মধ্যে পড়তে হয়েছিল মাকে। এর চেয়েও ভীষণ ষড়যন্ত্রের জালে আটকে পড়তে হয়েছে মাকে। সেই দিন 1.5 মাসের দীপুকে নিয়ে একলা নিঃসম্বল অবস্থায় সেই গ্রামের মধ্যে একমাত্র ভগবান ছাড়া আর কেউ সহায় ছিল না মার। সেই দিনই যদি মার ভয় না হয়ে থাকে, তাহলে এই স্বদেশী ব্যাপারে মা ভয় পাবে না। পচা সন্দেশের গন্ধে তখন বাতাস দুর্গন্ধ হয়ে উঠেছে। হঠাৎই মনে হলো অঘোরদাদুর গলা দিয়ে কেমন যেন একটা অদ্ভুত শব্দ বেরোচ্ছে। অঘোরদাদু রাগলে ওরকম শব্দ বেরোয় না, বগলেও ওই রকম শব্দ বেরোয় না, গালাগালি দিলেও ওই রকম শব্দ বেরোয় না। তবে কি কাঁদছে? মা বললে, আপনি কাঁদবেন না বাবা, আমি তো রয়েছি, আমি সব দেখছি। আর যায় কোথায়? হঠাৎই যেন বাঘের মতো ফেটে পড়ল অঘোরদাদু। যেন 2 হাত দিয়ে মাটির উপর ভর দিয়ে উঠবার চেষ্টা করলে। বললে, মুখ পোড়া? আমি কাঁদব? আমার কি হয়েছে শুনি যে আমি কাঁদতে যাব মুখ পোড়া? আমি কাঁদব কোন দুঃখে রে মুখ পোড়া? এই বলে সত্যি সত্যি এঁকে বেঁকে দাঁড়িয়ে উঠল। বললে, কেন আমি কাঁদতে যাব বলতো মুখ পোড়া? আমার যজমান নেই? লখার মাঠের একাদশী বাড়ুর যে আমার যজমান নয়? চালপট্টির শশধর চাটুর যে আমার যজমান নয়? এক্ষুনি যজমান বাড়িতে খবর দিলেই দৌড়ে আসবে না? আমার কে নেই রে মুখ পোড়া? কে নেই? আমার সব আছে। আমার টাকা আছে, যজমান আছে। টাকা কড়ি থাকলে কাকে পরোয়া শুনি? কড়ি দিয়ে সব কেনা যায় মুখ পোড়া, বুঝলি? সব কেনা যায়। বলতে গিয়ে বোধহয় পড়েই যাচ্ছিল। হঠাৎই ধরে ফেলেছে মা। বোধহয় কোমরটাতে একটু ব্যথাও লেগেছে। একটা অস্ফুষ্ট আর্তনাদ করে উঠল অঘোরদাদুর সঙ্গে সঙ্গে। মা ধরে আবার শুইয়ে দিলে। মাথার বালিশটা টেনে সোজা করে দিলে। কথা বললে আবার বকুনি বাড়বে, মা তা জানে। আর তারপর সেই রাত্রে যখন কাকিমা, সতী সবাইকে এনে ঘরে তুলেছে, তখন খাওয়া দাওয়ার পর মা বললে, একবার তোর অঘোরদাদুকে দেখে আয় দীপু। দীপঙ্কর বলেছিল, কেন, কি হয়েছে অঘোরদাদুর? অসুখ? না, তোর অফিস থেকে আসতে দেরি হয়েছে শুনে খুব ভাবছিলেন বাবা। দীপঙ্কর সেই অত রাত্রে অঘোরদাদুর ঘরে গিয়েছিল। তখন কাকিমা আর সতী ঘরে গিয়ে শুয়েছে। অনেক রাত হয়েছে তখন। মা ছিটেপোটার ভাত ঢাকা দিয়ে রাখলে রোজকার মতো। তখনও তারা আসেনি। বিন্তিদির ঘরেও আলো নিভিয়ে দিয়ে দরজাটায় খিল দিতে বলে দিয়েছে মা। চুনুনি অত রাত্রে উঠেও এঁটো পেড়েছে, বাসন সরিয়েছে, গজগজ করতে করতে সব কাজটাই করেছে। দীপঙ্কর আস্তে আস্তে অঘোরদাদুর ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। অন্ধকারে কিছুই দেখা যায় না, শুধু একটা ভ্যাপসা গন্ধ নাকে আসে। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছিল। মনে হলো যেন অঘোরদাদুর নাক ডাকা শব্দ হচ্ছে। দীপঙ্কর আবার ফিরে এসেছিল তেমনি নিঃশব্দেই। বলেছিল, অঘোরদাদু ঘুমিয়ে পড়েছে মা, আমি আর ডাকিনি। ঘুমিয়েছেন? তাহলে ভালোই হয়েছে, এখন ঘুমো। কিন্তু ঘুম কি আর আসে? তারপরেই কাকাবাবু এসে ডেকে নিয়ে গেলেন কাকিমাকে। সত্যিও গেল। আর তারপর সদর দরজাটা বন্ধ করে দিয়ে এসে বিছানায় এসে ভেবেছিলেন, সেই রাত্রে বুঝি আর ঘুম আসবে না। প্রথমটা সত্যি ঘুম আসেনি। কুকুরগুলো পুলিশ দেখে ঘেউ ঘেউ করছিল খুব। সেই শব্দটাও কানে গেছে। শ্মশান থেকে ঘন ঘন হরিবোল ধ্বনি হচ্ছিল, তাও কানে গেছে। আর সেই জাগরণের মধ্যে সমস্ত ঘটনাটা যেন আবার মনে করতে ভালো লাগছিল, গোড়া থেকে শেষ পর্যন্ত। সত্যি হয়তো কোনো কথা বলতে চেয়েছিল তার সঙ্গে, রাস্তা আটকে দাঁড়িয়েছিল তার।
হয়তো কিছু বলতো, হয়তো সত্যি কিছু কথা ছিল তার। আর হঠাৎই সেই সময় রান্নাঘরের টিনের চালের ওপর ইঁটটা পড়ল, আর সব কিছুই ছত্রখান হয়ে গেল। এরপর আর কিছুই মনে নেই। কখন যে ঘুমের মধ্যে অচৈতন্য হয়ে গিয়েছিল কিছুই খেয়াল ছিল না। কখন আবার শেষ রাত্রের দিকে উঠোনে ইট পড়েছে তাও টের পায়নি দীপঙ্কর। আর তারপর সকালবেলা উঠেছে, উঠেই বাজারে গেছে, আপিসে গেছে, আপিস থেকে এসেছে। উত্তেজনায় উত্তেজনায় দীপঙ্কর যখন ক্লান্ত হয়ে আপিস থেকে ফিরেছে, তখন ওই বাড়িতে বার্মা থেকে ভুবনেশ্বর বাবু এসেছেন। পরের দিনও আবার রাত হলো। আবার মা ছিটে ফোটার ভাত ঢেকে রেখে দিলে। আবার যথারীতি বিন্তি দিয়ে আলো নিভিয়ে দিয়ে দরজায় খিল বন্ধ করে দিলে। দীপঙ্করও আবার বিছানায় শুয়ে পড়ল। আবার কালকের মতো কুকুরগুলো রাস্তায় চিৎকার শুরু করে দিলে। আবার শ্মশানের দিক থেকে হরিধ্বনির আওয়াজ এলো। এই সমস্ত রাতগুলোই যেন দীপঙ্করের বিনিদ্র কাটাতে ভালো লাগে। তার মনে হয় সমস্ত আকাঙ্ক্ষার জগৎটার মধ্যে কোথাও যেন অশান্তি না থাকে। দীপঙ্কর কেবলই অনুভব করতে চায় যেখানে তার অধিকার, সেখানে যেন কোনো কিছু ক্ষুণ্ণ না হয়। তার এই আকাঙ্ক্ষার জগৎ যেন তার নিজস্ব, যেন তার নিজস্ব তালুক। আর সেইখানে সে যেন লিখে দিয়েছে যাবচ্চন্দ্র দিবাকর। যতদিন তার ইচ্ছে ততদিন সে তার এই আকাঙ্ক্ষার জগতের অধিকার ভোগ করবে। কেউ তাকে বাধা দেবার নেই। তার অধিকারের আওতার মধ্যে যদি লক্ষ্মীদি কষ্ট পায়, সেটা দীপঙ্করের দায়িত্ব। আর সেই দায়িত্ব নিয়ে দীপঙ্কর লক্ষ্মীদিকে কষ্ট থেকে উদ্ধার করবে। তার অধিকারের আওতার মধ্যে সতীও একজন। সতীকেও রক্ষা করবার দায়িত্ব যেন দীপঙ্করেরই। সেখানেও লাঠি ধরা পুলিশের দরকার নেই। বর্মা থেকে অসুস্থ শরীর নিয়ে ভুবনেশ্বর বাবুরও আসবার প্রয়োজন নেই। দীপঙ্কর নিজেই যথেষ্ট। তাই তার তালুকদারিতে যখন বিনিময় ঘটে, তখন দীপঙ্করের ভালো লাগে না। কাকাবাবু সিআইডি হওয়া দীপঙ্করের ভালো লাগেনি। আপিসে নিপেনবাবুর পাঁঠা চক খাওয়া ভালো লাগেনি। চেয়ারে ছাড়পোকা থাকাতেও ভালো লাগেনি। এক গিলাস চা 4 জনে ভাগ করে খাওয়াটাও ভালো লাগেনি তার। আর এই অধিকার বোধ নিয়ে দীপঙ্কর এক একবার অহংকারে উন্মত্ত হয়ে ওঠে। তখন আর কাউকেই মানতে চায় না মন। আর তখন যে তার অধিকার হরণ করতে আসে, তাকেই 2 হাতে নির্মমভাবে সরিয়ে দিতে ইচ্ছে হয়। মা? মার ঘুম খুব সজাগ, তবুও কয়দিন ধরে মারও খুব পরিশ্রম চলছে। পরিশ্রমে ক্লান্ত হয়ে অসাড় হয়ে ঘুমোচ্ছে। আজকাল খানিকটা যেন আশার আশ্বাস দিতে পেরেছে মার মনে। মা যেন আবার আলো দেখতে পেয়েছে এই চারিদিকের অন্ধকারের মধ্যে। মা স্বপ্ন দেখতে আরম্ভ করেছে। একদিন তার দীপঙ্কর সাহেবের মন পাবে। একদিন এই ঈশ্বর গাঙ্গুলি লেনের কদর্য আবহাওয়া থেকে মুক্তি পেয়ে অন্য কোথাও আশ্রয় নেবে। হয় ভবানীপুর, নয় নতুন শহর বালিগঞ্জ। এমন জায়গায় আশ্রয় নেবে মা, যেখানে মানুষের লজ্জা বাঁচুক না বাঁচুক, নিন্দে বাঁচুক না বাঁচুক, সম্ভ্রম বাঁচুক না বাঁচুক, ধর্ম যেন বাঁচে। ধর্ম মানে মার কাছে মনুষ্যত্ব। আর শুধুই ধর্ম নয়, দীপঙ্করের মনুষ্যত্বও যেন বাঁচে, দীপঙ্করেরও সত্য যেন বাঁচে। অবশ্য 33 টাকা ঘুষ দিয়ে দীপঙ্করের চাকরি হয়েছে, কিন্তু সেই সত্য বাঁচাতে, সেই ধর্ম বাঁচাতে 33 টাকার কলঙ্ক আর কতটুকু? 33 টাকার গ্লানি একদিন হয়তো মুছেও যাবে, কিন্তু দীপঙ্কর তো মনুষ্যত্বের গর্ব নিয়ে মাথা উঁচু করে 10 জনের মধ্যে দাঁড়াবে। তখন সবাই বলবে, ও কে? না, ও দীপঙ্কর। তখন 33 টাকার দাগ কি আর তার গায়ে লেগে থাকবে? হায় রে, এখন ভাবলে হাসি পায় দীপঙ্করের। মা তো সেদিন জানতো না যে কলঙ্ক তার সে যতটুকুই হোক, অসত্য তার সে যত নগণ্যই হোক, একদিন সেই এক কোণা অসত্য, এক কোণা কলঙ্কই সারা দেশকে মনুষ্য বর্জিত করতে পারে, ধর্ম বর্জিত করতে পারে।
একজনের সামান্য পাপ লক্ষ লক্ষ লোকের সর্বনাশ দিয়েও, কোটি কোটি লোকের ধ্বংস দিয়েও মোছা যায় না। মা তো জানতো না যে একজন চেঙ্গিস খাঁর পাপের ঋণ একদিন কোটি লোকের মৃত্যু দিয়ে শোধ করতে হয়। এই যে কোথায় কার হিসেবের ভুলে ঘটল টেট ডিপ্রেশন, আর এখানে বউবাজারের এক প্রান্তে দাতারবাবুকে তার খেসারত দিতে হলো। আর শুধু দাতারবাবুই বা কেন, লক্ষ্মীদিকেও তার খেসারত দিতে হচ্ছে। মার কোনো দোষ নেই, হয়তো কেউই বোঝে না। নইলে যেদিন টোকিও থেকে ক্যান্টনে এসে নামলো জাপানিরা, সেই দিন আমেরিকায় তাদের দিয়েছিল এরোপ্লেন, গ্রেট ব্রিটেন দিয়েছিল রাইফেল, রাশিয়া দিয়েছিল ট্যাঙ্ক, জার্মানি দিয়েছিল মেশিন গান। ব্যবসা হলো ব্যবসা, তাতে বাজ বিচার করতে নেই। কিন্তু তখন কি ওরা জানতো একদিন সেই জাপানি আবার সমস্ত আফ্রিকা আর এশিয়ার চেহারা এমনভাবে আমূল বদলে দেবে? এশিয়ায় তাদের সব কলোনিগুলো এমন করে হাতছাড়া হয়ে যাবে। মা মনে মনে হিসেব করে ফেলেছিল ৩৩ টাকা। ৩৩ টাকার হিসেব বড় সোজা হিসেব। ভবানীপুরে ছোট্ট একটা বাড়ি, ভদ্রপাড়ার আওতায় এক টুকরো আরাম, আর এক ছটাক বিশ্রাম, আর এক কাচ্চা শান্তি। মার আকাঙ্ক্ষা বড়ই পরিমিত। মা জিজ্ঞেস করত, বছরে ক টাকা করে মাইনে বাড়বে রে? দীপঙ্কর বলতো ৩ টাকা। মা মনে মনে হিসেব করত রাঁধতে রাঁধতে। বছরে ৩ টাকা করে যদি হয় তাহলে ৫ বছরে ১৫ টাকা, অর্থাৎ দীপঙ্করের যখন বয়স হবে ২৫, তখন মাইনে হবে ৪৮ টাকা। আর তখন দীপুর একটি সুন্দর বউ হবে, সুন্দরী একটি প্রীতিময়ী মেয়ে, এমন মেয়ে যে দীপঙ্করকেও সেবা যত্ন করবে, আবার শাশুড়িকেও ভক্তি শ্রদ্ধা করবে। তবে ৪৮ টাকায় সংসার চালাতে পারা যায়। ২ হাতে খরচ করে উড়িয়ে পুড়িয়ে দিয়ে মাসের শেষে আবার পরের কাছে তেল নুন হলুদ ধার করতে হবে, তেমন বউ হলে চলবে না। তা ৪৮ টাকাও কম নয়, গুছিয়ে চলতে পারলে ওই টাকাতেই বেশ চালানো যায়। খেতে বসেও মা জিজ্ঞেস করত, ৩ টাকা করে বেড়ে বেড়ে কত টাকায় শেষ হবে রে? ৯০ টাকায়। ৯০ টাকায় কত হয় বছরে, তার তখন হিসেবের পালা। হিসেব করতে করতে ছেলে সংসারের জমা খরচের একটা আলগা খতিয়ানও তৈরি করে ফেলত। আর শুধু তো বউ নয়, ছেলেপুলেও হবে তার। ছেলের লেখাপড়া আছে, মেয়ের বিয়ে আছে, মেয়ের তত্ত্বতাবস আছে, নাতি নাতনিদের ভাত, নাচ জামাইয়ের। হিসেব করতে করতে মা অনেক দূর এগিয়ে যেত। তখন আর হিসেবে কুলোতো না, তখন ৯০ টাকার অঙ্কটার ভগ্নাংশগুলো সব গোলমাল হয়ে যেত। তাহলে একটা বাড়ি হবে কি করে? বেশি নয়, ছোট ১ কাঠা ২ কাঠা জমি হলেই চলবে। ২খানা ঘর, একটা রান্নাঘর আর একটা ভাড়ার ঘর। কিন্তু যাই বলো বাপু, ঠাকুর ঘর একটা চাই। সেই সব পার তো উঠেই গেছে দীপঙ্করের মা। নিজের বাড়ি হলে একটা ঠাকুর ঘর আগে করতে হবে। একটি পশমের আসন থাকবে সেইখানে, গঙ্গাজল, ধূপদানি, কোষাকুষি, প্রদীপ, এইরকম টুকিটাকি। তারপর আর কটা দিন দীপুর সংসার দীপুই দেখবে। বিয়ে দিয়ে মার কাজ শেষ, মার কর্তব্যও শেষ। আজকাল ভালো করে বসিয়ে বসিয়ে মা খাওয়ায়, বাজারের পয়সা একটু বেড়েছে। অত আপিসের খাটুনি খাটতে পারবে কেন? কোথা থেকে গাওয়া ঘি এনেছে মা, ঘিটা দইটা পাতের কাছে এগিয়ে দেয়। বিন্দিদি মুখটা শুকনো করে এসে দাঁড়ায়, বলে, দিদি, দীপুর চাকরি হয়েছে বুঝি? হ্যাঁ মা, একদিনে মা আমার মুখ তুলে চেয়েছেন। তারপর খানিক পরে আবার বলে, এইবার তুমি চলে যাবে নাকি দিদি? যাব আর কোথায় মা, কোন চুলোই আর যাব, যাবার কি আর ঠাঁই আছে আমার মা? বিন্দিদি বলে, তবে যে বলেছিলে দীপুর চাকরি হলেই এই বাড়ি ছেড়ে তুমি চলে যাবে। ও মা, তুমি বুঝি সেই কথাই মনে করে রেখে দিয়েছ? হা আমার কপাল।
ওর তো ভারী মাইনে, সেই মাইনেতে কি আর আলাদা সংসার করা যায় মা? নিজের পেটে খেতে বলেই কুলোবে না। দীপুর আবার সংসার হবে, দীপুর আবার সুখ হবে। কী যে বলো মা তুমি। কিন্তু বিন্তিদি ছাড়ে না। মা রাঁধতে রাঁধতে ব্যস্ত হয়ে পড়েছে তখন। হঠাৎ বিন্তিদি আবার ডাকে, দিদি। কি মা? আমাকেও তোমার সঙ্গে নিয়ে যেও দিদি, আমিও তোমার সঙ্গে যাব। আমি এখানে একলা থাকতে পারবো না। মা বলে, তুমি কেন আমাদের সঙ্গে যাবে মা? তুমি কত বড় লোকের নাতনি, তোমার দাদুর কত টাকা, তোমার কত বড় লোকের বাড়িতে বিয়ে হবে। তোমার দুঃখ কিসের মা? তুমি কেন আমাদের সঙ্গে কষ্ট করতে যাবে? অনেক সান্ত্বনা দেয় মা বিন্তিদিকে। আঁচল দিয়ে বিন্তিদির চোখের জলও মুছিয়ে দেয়। কত সুখ সৌভাগ্যের স্বপ্ন দেখায়। হয়তো বিন্তিদিও বিশ্বাস করে, কিন্তু আবার যখন পাত্রপক্ষ এসে দেখে চলে গিয়েও কোনো খবর দেয় না, তখন আবার কাঁদে। চুপ করে ঘরে খিল বন্ধ করে কাঁদে। সেই কান্না কেউ টের পায় না। সংসারে এত লোকের এত সমস্যা, এত লোকের এত দুঃখ, এত লোকের এত কাজ, তবুও বিন্তিদির হয়তো মনে হয় তার সমস্যা, তার দুঃখের বুঝি কোনো তুলনা নেই। দীপঙ্কর বিছানায় শুয়ে শুয়ে আরেকবার পাশ ফিরল। মা? মার কোনো সাড়া শব্দ নেই। কুকুরগুলো তখনও চেঁচাচ্ছে। শ্মশানের দিক থেকে তখন হরিধ্বনি আসছে। এত লোক কোত্থেকে মরে? প্রতি মুহূর্তে মৃত্যু যেন তার দাবি মেটাবেই। এক মুহূর্তের জন্য যেন ফাঁক না যায় হরিধ্বনি। হঠাৎই খুট করে একটা শব্দ হলো। দীপঙ্কর মাথাটা তুলল। সতী এলো নাকি? সেই দিনকার স্বপ্নের মতন আবার তাদের ঘরে এলো নাকি সতী? কিন্তু আসবে কি করে? আর কি জন্যই বা আসবে? বাড়ির সামনে তো পুলিশের এখনও পাহারা। তাদের চোখের সামনে দিয়ে আসবে, নাকি পেছনে খিড়কির দরজা দিয়ে আমড়া গাছের তলা দিয়ে উঠোন পেরিয়ে আসবে? দীপঙ্কর চারদিকে চেয়ে দেখলে। স্বপ্ন দেখছে না তো সেই দিনকার মতো? তাহলে আজকের মতো এখানেই শেষ করি। আর হ্যাঁ, দীপঙ্কর সত্যি স্বপ্ন দেখছিল নাকি সত্যি সত্যি তার কাছে এসেছিল, জানতে হলে আগামী পর্বের জন্য অপেক্ষা করুন।